সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইউনাইটেড গ্রুপের ডেমি শেফ ডি পার্টি আইরিশ আতিয়ার। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আপু, আমরা ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপু, আমরা আজ একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেলদি ফুড নিয়ে। আমরা সকলেই ফুড পছন্দ করি এবং ফুড ছাড়া আসলে আমাদের হয় না, কিন্তু অনেকেরই হেলদি ফুড নিয়ে কিন্তু অনেক ধরনের আসলে মিসকনসেপ্ট আছে। তারা আসলে বুঝতে পারে না হোয়াট ইজ হেলদি ফুড অ্যান্ড হোয়াট ইজ ফুড। তো সেটা নিয়ে একটু যদি ক্লিয়ার করে বলতেন যে আসলে আমরা হেলদি ফুড বলতে কি বুঝি এবং এটার গুরুত্ব আসলে কতটুকু। আপনি অনেক ভালো একটা টপিক আমাকে বলেছেন, সেটা হচ্ছে হেলদি ফুড। তো খাবার তো আমরা সবাই রেগুলার খেয়ে থাকি, কিন্তু সেই খাবারের ভিতরেও যে কিছু স্বাস্থ্যকর খাবার আছে, আবার কিছু খাবার আছে যেটা মুখে ভালো লাগছে কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তো এই কনসেপ্টটা নিয়ে এখন কিন্তু বর্তমানে অনেক তর্ক বিতর্ক চলছে এবং এটাকে অনেকটা আমরা ট্রেন্ড হিসাবেও ধরতে পারি বর্তমানে। লাইক হেলদি ফুড বলতে আমরা রেগুলার কী বুঝি? আমরা রেগুলার যেমন আমরা ভাত খেয়ে থাকি, রুটি খেয়ে থাকি, তো এটার ভিতরেও কিন্তু বেস করে যে কতটুকু ভাত খেতে হবে, কিংবা আমি যদি রুটিটা খেয়ে থাকি কোন রুটিটা আমার জন্য ভালো হবে, কোন ফ্লাওয়ারটা ভালো হবে, কিংবা প্রোটিনসটা যে আমরা নিচ্ছি রেগুলার, কতটুকু প্রোটিন আমার শরীরের জন্য একদম পারফেক্ট হবে, বেশি খাওয়া যাবে না কি কম খাওয়া যাবে না। তো এই জিনিসগুলোর ব্যালেন্সগুলো মিলেই কিন্তু আমরা হেলদি ফুডটা ধরে থাকি ইউজুয়ালি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা গেছে যে প্রোটিনের কথা থেকে যখন আসছে, অনেকেই কিন্তু প্রোটিনের চক্করে ডিম খান বেশি করে। আসলে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য আমরা ভালো, সকলেই জানি। অনেকে দেখা গেছে যে শুধুমাত্র প্রোটিনটাকে আরো বেশি গেইন করার জন্য কিন্তু সকাল বিকাল তিনি ডিমই খাচ্ছেন এবং আদার্স কোনো খাবার কিন্তু তিনি খাচ্ছেন না। তিনি মনে করছেন ডিম খেলে হয়তো বা আমার পুষ্টির অভাবটা আসলে পূরণ হয়ে যাবে, সো বাকি কার্বোহাইড্রেট আমার খেতে হবে না, বা এটা আমি না খেলেও চলে। সো এই কনসেপ্টটা আসলে কতটুকু সঠিক? এই কনসেপ্টটা আমি বলবো একদমই সঠিক না। কেন সঠিক না? সেখানে হচ্ছে আমি যখন একটা খাবার খাচ্ছি সেখানে আমাকে পর্যাপ্ত পরিমাণ কার্বস থাকতে হবে, প্রোটিনস থাকতে হবে, ভেজিস থাকতে হবে। তো তিনটা ফুড যখন আমি একসাথে মিলিয়ে খাচ্ছি সেই সময়টাই কিন্তু আমার একটা প্রপার মিলটা তৈরি হচ্ছে। যে অনেকে আছে যে কার্বসটা বলে কি যে আমি এখন অনেক ডায়েটে আছি, আমি কার্বসটা খাবো না, আমি শুধু প্রোটিনসটা খাবো, কিন্তু এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। আপনি যেমন ডিমের কথাটা বললেন যে সে প্রোটিনস নিচ্ছে না, বা 3 টাইমস সে একটা করে ডিম নিচ্ছে, প্রোটিনটা তো নিচ্ছে, কিন্তু দেয়ার ইজ আ ল্যাকিং অফ দ্য কার্বস। তো সেই কার্বসটা তো আমাকে ডেফিনেটলি নিতে হবে। সেটা হতে পারে যে আমি ফ্লাওয়ার থেকেও নিতে পারি, রাইস থেকেও নিতে পারি, অথবা বিভিন্ন গ্লুটেনাস ফুড যেমন হচ্ছে আমরা পটেটো স্টার্চ থেকে নিতে পারি, কর্ন স্টার্চ থেকে নিতে পারি। তো এভরিডে মিলের জন্য আমি প্রোটিনস তো নিব নির্দিষ্ট পরিমাণে, সেই সাথে সেটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই আমাকে একটা কার্বস আর একটা ভেজিস থাকতেই হবে একটা মিলে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে কাদের জন্য হেলদি ফুড আসলে একদম অনিবার্য বা গুরুত্বপূর্ণ, বা বয়স ভেদেও তো হেলদি ফুডের মধ্যে একটা ডিফারেন্স আছে কিনা? এটা হচ্ছে আমরা একটা 3 স্টেজে ভাগ করতে পারি। আমরা যদি একটা প্রপার মিল কিংবা একটা প্রপার ডায়েটে যদি আমি চলতে চাই, লাইক হচ্ছে বাচ্চাদের জন্য যারা হচ্ছে একদম 0 to 2 ইয়ার্সের ভিতরে যারা আছে তাদের জন্য এক রকমের একটা মিল তৈরি হতে পারে, কিংবা মনে করেন যারা হচ্ছে একটু ম্যাচিওর লাইক অ্যাডাল্টস যারা আছে তাদের জন্য এক রকমের একটা মিলস হয়ে থাকে, এবং হচ্ছে যারা একটু এজ যারা আছে তাদের জন্য আরেকটা ডিফারেন্ট টাইপের একটা মিল তৈরি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি প্রপার ডায়েটিশিয়ানকে ফলো করি তো এটা খুবই মাস্ট। যেমন অনেকে আছে করছে কি যে আমি ডায়েট করব, কিন্তু সে নিজের মতো করে একটা ব্যালেন্স চার্ট বানিয়ে নিচ্ছে, কিন্তু সে কিন্তু জানছে না যে তার কতটুকু পরিমাণ প্রোটিনটা প্রয়োজন হচ্ছে কিংবা কার্বসটা প্রয়োজন হচ্ছে। সে নিজের মতো একটা ছক বেঁধে একটা প্রোটিন তৈরি করছে। যেমন আপনি ডিমের কথাটা একটু আগে বললেন, এটা তার একটা নিজের মতো একটা কনসেপ্ট হতে পারে, কিন্তু সে যদি একটা প্রপার ডায়েটিশিয়ানকে যদি ফলো করে ডেফিনেটলি তারা ওয়েল স্কিলড এবং তারা সে সম্পর্কে জানে, ফুডটা সম্পর্কে পড়াশোনা করে, তো তাদের কাছে গেলে হবে কি তারা একটা প্রপার একটা মিল তাদেরকে তৈরি করে দিবে, এবং সেই মিলটা ভেদ করে লাইক হচ্ছে তার এজ যদি তার বাচ্চা যদি ছোট হয়ে থাকে 0 to 2 ইয়ার্সের ভিতরে হয়ে থাকে, তো তাদের ব্যালেন্স ফুডটা হবে একরকম, লাইক সম্পূর্ণ ন্যাচারাল ফুড থেকে। যেটা যেমন সুগারটা অনেকে আছে অ্যাভয়েড করতে চায় ছোট বাচ্চাদের জন্য, ন্যাচারাল সোর্সের মাধ্যমে তারা সুইটটাকে নিয়ে থাকে, লাইক বিভিন্ন রকমের সুইট ফ্রুটস আছে, ব্যানানাস আছে, তারপর হচ্ছে ম্যাঙ্গোজ আছে, তো এইগুলোর মাধ্যমে তারা সুগারটা বাচ্চাদেরকে দিয়ে থাকে। যেমন আমরা যারা অ্যাডাল্টস আছি তাদের হচ্ছে ফুডটা দেখা যাচ্ছে সুগারটা আমরাও অন্য সোর্সের মাধ্যমে নিয়ে থাকছি। তো এইভাবে অবশ্যই বয়স ভেদে আর কি
ফুডগুলো ইউজ করাটা কিংবা কনজিউম করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং সুগারের ক্ষেত্রে আপু একটা খুব ইম্পর্টেন্ট যেটা যে অনেকেই মনে করেন যে সুগারটা তিনি একদমই অ্যাভয়েড করছেন এবং সুগার জাতীয় অনেক কিছু খাচ্ছেনই না যে আমার সুগারের প্রবলেম যদি হয়, বাট হয়তোবা এমন সময় বডি ছেড়ে দেয় সুগারের কিন্তু অভাবে, যে একদম সুগার ফল করে যায়, এটাও কিন্তু একটা বিগ প্রবলেম, আসলে অনেক বিগ প্রবলেম। এবং এটার জন্য অনেক সময় হতে পারে একটা পার্সনের ডেথও হতে পারে। লাইক যদি তার সুগারটা যদি একদম নীল চলে আসে, 1 to 0-তে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু খুবই একটা সেন্সিটিভ, একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সুগার কেন খাবে না, অবশ্যই সুগার খাবে। লাইক বিভিন্ন রকমের এখন সুইটেনারগুলো আছে, আমরা ডিরেক্ট সুগার না খেয়ে লাইক আখ থেকে যে সুগারটা আছে আমরা খেয়ে থাকি, আখের যে চিনিটা, সেটা আমরা অ্যাভয়েড করে আমরা অন্য কোনো সুইটেনার থেকে ইউজ করি, অন্য কোনো সুইট থেকে নিয়েছি। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করছি, যে ব্যানানাস কিংবা ম্যাঙ্গোজ, যে সুইট ফ্রুটগুলো আছে সেখান থেকে তাদের সুইটটা আমরা নিয়ে নিয়েছি। তো এইরকম ডেফিনেটলি কোনো না কোনোভাবে মানে অ্যাডাল্টসদের জন্য কিংবা এজ যারা আছে তাদের জন্য ওই রকম প্রাকৃতিক সোর্সের মাধ্যমে সুগারটা ইজ আ মাস্ট। রাইট। আচ্ছা, কোন কোন খাদ্য তালিকা আমরা আসলে হেলদি ফুডের মধ্যে রাখতে পারি চার্টের মধ্যে? চার্টের ভিতরে হচ্ছে লাইক একটা বার্গারকে কিন্তু এখন রিসেন্টলি অনেক ট্রেন্ড বের হচ্ছে যে এক প্লেট ভাত কিংবা এক প্লেট মানে যে কোনো আমাদের যে প্রপার মিল যেটা আমরা ইউজুয়ালি বাসায় যেটা খেয়ে থাকি, লাইক রাইস থাকে, একটা করে ফিশ থাকে অথবা মিট থাকে, ভেজিটেবলস থাকে, এটা থেকে এক রকমের একটা প্রোটিনস আমরা কালেক্ট করি। আবার অনেকে বলছে যে বার্গারের ভিতরেও কিন্তু সেম জিনিসটাই থাকে, বান থাকে, লাইক কিউকাম্বার্স থাকে, লেটুস থাকে, টমেটোস থাকে, প্রোটিন থাকে, একটা বার্গারের পেটি থাকে। তো এটাকে অনেক সময় তর্ক বিতর্কর মধ্যে চলে আসে যে এটাকে আমরা কেন একটা হেলদি মিল বলছি না। কিন্তু সেক্ষেত্রেও একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা যখন একটা ফুড খাচ্ছি সেটা কিন্তু ফুল অন প্রসেস করে আমরা খাচ্ছি, যে জিনিসটা কতটুকু কত টেম্পারেচার আমার কুক হবে কিংবা ফুডটাকে আমি প্রপার র খেতে পারবো কি না, সেটার উপর বেস করেই কিন্তু আমাদের সম্পূর্ণ প্লেটের ভিতরে একটা সুন্দর একটা চার্টের বেস করে ফুডটা তৈরি হচ্ছে। বাট ওয়ারাস যখন আমি একটা বার্গারকে বলছি সেটা তো প্রসেস হচ্ছে, বাট ইন কেস মানে কিছু না কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ল্যাক অফ ফুড প্রসেসিং থাকে। আপনি বলতে পারেন যে ফুড প্রসেস তাহলে কি হচ্ছে না, ডেফিনেটলি হচ্ছে, বাট আমি একটা প্লেটে যেরকম সুন্দর করে একটা মিল তৈরি করছি সেই মিলটা কিন্তু ওইখানে আমরা ওইভাবে প্রসেস করে খেতে পারছি না। লাইক আর যদি বলা হয় যে প্রপার ফুড, আপনি যেমন বললেন যে কি কি থাকতে পারে, লাইক মর্নিং ব্রেকফাস্টটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এখানে। মর্নিং ব্রেকফাস্টে লাইক অনেকে আছে রুটি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে সে হোয়াইট ফ্লাওয়ারটা না খেয়ে সে রাইস যেটা হচ্ছে রেড ফ্লাওয়ার যেটা হয়ে থাকে সেই ফ্লাওয়ারটা তারা নিতে পারে। ব্রেডস নিতে পারে, লাইক সাওয়ারডো নিতে পারে, অথবা লাইক মাল্টিগ্রেইন ব্রেড নিতে পারে যদি আমি মিল্ক ব্রেড কিংবা হোয়াইট ব্রেডের ভিতরে যদি আমি না যেতে চাই, এটাও কিন্তু একটা ডায়েট চার্টের ভিতরে পড়ে। তো এরকম হতে পারে, লাইক নাটস থাকতে পারে, একটা যে কোনো একটা ফ্রুট থাকতে পারে। তারপর হচ্ছে কেউ যদি কফি লাভার থাকে, ওয়ান টাইম সে একটা মর্নিংয়ে সে একটা কফিও নিতে পারে। তো কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেক মানে রেগুলার আমাদের এভরিডে লাইফে একটা টাইমে একটা জায়গায় একটু স্কিপ করলে কোনো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। একটা প্রপার মিল সে যদি খেয়ে থাকে তো আমার মনে হয় সে অনেক হেলদি থাকবে আর কি সবকিছু থেকে। আচ্ছা, এই ক্ষেত্রেও আসলে দর্শকদের আরেকটা বিষয় যেটা কাজ করে যে ডায়েটিশিয়ানের কাছে আমরা কেন যাব, আসলে অনেকেই কিন্তু আরেকজনের ডায়েট চার্ট দেখে যদি তাই সে শুকিয়ে যায় বা সাপোজ সে একটু ডায়েট করেছে এবং সে শুকিয়েছে, সেটা দেখেই কিন্তু উদ্বুদ্ধ হয়ে তার ডায়েট চার্টটা ফলো করতে যায়, এটা কিন্তু একদমই রং। এটা দর্শকদের জন্য আসলে বলার যে কারণ তার বডির যে মেটাবলিজম সেটা কিন্তু আরেকজনের হতে নাও পারে, মেটাবলিজম এক একজনের এক এক রকম হয়, তাই তো? সো আসলে একই খাবার আপনার বডিতে একরকম কাজ করছে, আমার বডিতে আরেক রকম কাজ করতে পারে। সো এই কারণে আসলে আমাদের ডায়েটিশিয়ানের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ ফিজিক্যালি অনেক বিষয় থাকে, সেটা দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে তারপর সে অনুযায়ী আসলে ডায়েট চার্টটা মেনটেন করা উচিত। দেখা গেছে যারা আসলে কর্পোরেট সেক্টরে জব করছেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় যে তারা টাইম টেবিলটা, খাবারের টাইম টেবিলটা খুব একটা মেনটেন করতে পারেন না। দেখা গেছে কাজের এত চাপ, লাঞ্চের টাইমটা তার একদম বিকেল টাইমে হয়ে যাচ্ছে 4টা-5টা, বা বিকেলে যে সন্ধ্যার নাস্তাটা করার কথা সেটা তিনি 8টা-9টায় করছেন এবং রাতের খাবারটা অনেক লেট করে খাচ্ছেন। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আশেপাশে হয়তো অনেক খাবার তারা পাচ্ছেন না বা
খাবারটা রেডি করতে পারছে না, সেক্ষেত্রে কোন ধরনের খাবার তারা ক্যারি করতে পারেন বা তাদেরকে হয়তো বা কিছু সময়ের জন্য এনার্জি দিতে পারে, এই ধরনের কোনো ডায়েট আছে কিনা, চার্ট আছে কিনা? অবশ্যই আছে। যেমন হচ্ছে আপনি যেটা বললেন, যারা কর্পোরেট জব করে, যে টাইম টেবিলের একটা সময়ের পার্থক্যর জন্য তারা মানে কাজের জন্য ডেফিনেটলি তারা সেই জিনিসটা স্কিপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা কাজ হতে পারে যে মর্নিংয়ে সে যে কোনো রকমের লাইক চিয়া সিড দিয়ে আমরা বিভিন্ন রকমের পুডিং করে থাকি, সেটা যদি রাত্রেবেলা বিভিন্ন ফ্রুটস দিয়ে কিংবা মিল্ক দিয়ে যদি একটু ভিজে রেখে সকালে কোনো একটা কাজের ফাঁকে, কারণ এটা তো একটা ছোট খাবার, ঠিক আছে, লাইক আমরা যদি ব্রেকফাস্টে যদি রুটি ভাজি ইউজুয়ালি খেয়ে থাকি, ডিম খেয়ে থাকি, তো এটাতে কিন্তু একটু সময় বেশি লাগে, সকালে প্রিপেয়ার করতে হয়। তো ব্রেকফাস্টে যদি সে এরকম রাত্রেবেলায় ছোট একটা জাস্ট একটা বাটি একটা স্পুন নিয়ে যদি সে খেয়ে ফেলে, তো এখানে কিন্তু অনেকটা টাইম সেভ হয়ে যায়। লাইক হচ্ছে আবার যদি আমি লাঞ্চের কথা বলি, লাঞ্চে তো প্রপার মিলটাও খুবই মাস্ট, খুবই দরকারি, বিকজ আপনার একটা দিনের অনেকটা বড় মানে সকালেও না রাত্রেও না মিড টাইমটাতে কিন্তু আপনার ফুডটা নিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মর্নিংয়ে আপনি অনেক এনার্জেটিক আছেন, একটু পরে লাঞ্চ টাইমে একটু কিন্তু আমরা স্লো হয়ে যাই। তো সেক্ষেত্রে হচ্ছে এনার্জেটিক ফুডে হচ্ছে অল্প কিছু, লাইক আমি হতে পারে আমি ওটস খেতে পারি, ওটস দিয়ে কোনো একটা খিচুড়ি রেডি করতে পারি, কিংবা রেডি টু ইট ওটস এখন অনেক রকমের আছে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের মাল্টিগ্রেন দিয়ে কিছু কেলগস টাইপের আমরা ফুড রেডি করতে পারি, তো এগুলো আমরা খেয়ে ফেলতে পারি। নাটসটা অনেক ইম্পর্টেন্ট শরীরের জন্য, লাইক আমার ক্ষুধা লেগেছে, আমার মানে কাজের জন্য আমি খেতে পারছি না, আমার কাছে যদি কিছু নাটস থাকে, মিক্স নাটস যেগুলো থাকে, সিডস থাকে অনেক রকমের, তো সেগুলো যদি 4-5টা আমি খেয়ে নিই, আমার কিন্তু অনেকটা টাইম আমার মানে এনার্জেটিক থাকে, বুস্ট আপ হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাইস তখন একটা নেসেসারি হচ্ছে না। তো এই কাজটাও হতে পারে। আর রাত্রের মিলটাতে হচ্ছে কি, আমরা একটা ভুল করি আমরা বাঙালিরা, যে রাত্রে আমরা টাইমটা প্রপার মেনটেন করি না, লাইক 6 to 8 PM এর ভিতরেই কিন্তু আমাদের ডিনার টাইমটা মানে একদম পারফেক্ট আমাদের জন্য। বাট আমাদের হচ্ছে কি, আমরা 6 to 8 এর ভিতরে আমরা যে সন্ধ্যার যে নাস্তাটা, তো সেই সন্ধ্যার নাস্তাটা করে থাকি আর কি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি রাত্রে লেটও হয়ে যায় ডিনার টাইমটাতে, তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে ইমিডিয়েটলি কেউ যাতে ঘুমাতে না যায়। তো খাওয়ার সাথে সাথে যদি কেউ ইমিডিয়েটলি ঘুমাতে যায়, তো সেক্ষেত্রে সেটা তার শরীরের জন্য অনেক বড় একটা ক্ষতি হবে, যেটা কিনা আমরা বুঝতে পারি না, দেখি না খালি চোখে, বাট ডিপ ডাউন ইনসাইড টুডে আর টুমরো কোনো না কোনো দেখা যায় ফিজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে, বিকজ খাবারটা আমার প্রপার ডাইজেস্ট হচ্ছে না। তো এক্ষেত্রে দেখা যায় যে শরীর অনেক লেজি ফিল হয়, পরের দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি খুব ডাল লাগে, কিংবা মনে হয় যে আচ্ছা আজকে তো আমার ঘুমটা প্রপার হয়নি, আমি আরেকটু রেস্ট করি, কিংবা দিনের শুরুটা তখন আর ভালো হয় না। তো এই জিনিসটা যদি আমরা একটু প্রপারলি মেনটেন করি, তাহলে আমাদের জন্য মনে হয় একটা প্রপার হেলদি একটা বডি নিয়ে আমরা কাজ করতে পারবো। বাহ, খুব সুন্দর বলেছেন আপু। বাচ্চাদের ক্ষেত্রে একটু আসতে চাই। বাচ্চাদের টিফিন নিয়ে অনেক প্যারেন্টস আসলে টেনশন কাজ করে যে খাবারে কি দিব, এবং বাচ্চারা আসলে একটু জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বেশি পছন্দ করেন, তারা আসলে হেলদি খাবার খুব একটা পছন্দ করে না। সেটা কি ইয়ামি করে আসলে তাদেরকে রিপ্রেজেন্ট করার ব্যাপারে কি আছে, বা কোন ধরনের খাবার তাদের টিফিন বক্সে বা সকালের নাস্তার তালিকায় রাখা যেতে পারে? নাস্তার তালিকায় হচ্ছে আমি মানে খুবই এক জিনিসটা অপছন্দ করি, লাইক হচ্ছে কেউ যদি বাচ্চাকে মানে ডিপ ফ্রাইড কোনো ফুড, কিন্তু আমরা আমাদের বাংলাদেশি কালচারে চলে এসেছে, লাইক বিভিন্ন রকমের সসেজ থাকে, নাগেটস থাকে, ভাজা পোড়া। অ্যাকচুয়ালি মানে মর্নিংয়ে উঠেই আমি এত ভাজা পোড়া একটা বাচ্চাকে খাওয়াবো, ডেফিনেটলি বাচ্চাটা ঘুম থেকে উঠেই অবশ্যই সে কিছু খেতে পারবে না, কিংবা অনেকের অভ্যাস থাকে যে ঘুম থেকে উঠে কিছু খেতে পারে না। তো তার খেতে খেতে দেখা যায় যখন তার টিফিন আওয়ার্স হয়ে যায়, লাইক 10 AM অথবা লাইক 10:30 এরকম টাইমে যখন হয়, তখন আমরা কি করছি, বাচ্চাকে ওই ডিপ ফ্রাইড সসেজটা খেতে দিচ্ছি, কিংবা মিনি সামোচাস থাকে ফ্রোজেন ফুডগুলো যদি বাংলা বলি, তো সেগুলো বলবো অ্যাভয়েড করাটাই বেটার। আমি আমার বাসার যে ফুডটা আছে সেই ফুডটাই আমি প্রিপেয়ার করে দিই, কিন্তু সেক্ষেত্রে একটা ট্রিক্স আমি বলবো যে বাচ্চাদের লাইক ফরেন বাচ্চারা লাইক কোরিয়ান কিংবা জাপানিজ বাচ্চাদের টিফিন বক্সগুলো দেখবেন ওরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেয়। এটাতে হয় কি, সাজিয়ে দিলে জিনিসটা খাবারটা দেখতে যত সুন্দর হবে, আকর্ষণ কাজ করে, দেখতেও ভালো লাগে। এক্স্যাক্টলি, আপনি যখন একটা রেস্টুরেন্টে যাবেন, মানে আপনি কিন্তু চেষ্টা করেন যে মেনুতে ছবি যেটা দেয়া আছে আমি কিন্তু সেই ফুডটাই পরিবেশন করছে। হ্যাঁ, সে তো আগে হচ্ছে দর্শনধারী, জি। তো আমি সাজেস্ট করব যে প্যারেন্টসরা এটা একটা ট্রাই করতে পারে, যে হতে পারে সে রুটি আর ভাজি দিয়ে দিচ্ছে কিংবা একটা ডিম দিয়ে দিচ্ছে, কিন্তু সে জিনিসটা একটু সুন্দর করে দিক।
আর কি, লাইক অনেকে আছে বয়েল এগটাকে বিভিন্ন রকমের ওই যে র্যাটস বানিয়ে দেয় কিংবা র্যাবিট বানিয়ে দেয়, লাইক ফরেন কান্ট্রিগুলোতে যেগুলো করে থাকে, চাইনিজ, কোরিয়ান, জাপানিজরা ওদের টিফিন বক্সগুলো কিন্তু খুব সুন্দর করে মানে প্রেজেন্ট করে দেয়, যে কিছু ব্রকলিজ যদি বয়েল ব্রকলিজ হয়ে থাকে ওটাকে সুন্দর একটু ফ্লাওয়ারের মতো এক সাইডে সাজিয়ে দিল, তারপর হচ্ছে ছোট ছোট বেবি ক্যারটস যদি দেয় সেটাকে সুন্দর করে কেটে, মানে একটা সুন্দর একটা গার্ডেন, একটা পরিবেশ, যেন খুশি হয়ে যায় আসলে মজার খাবার। ফুড কিন্তু আপনার ঘরে সেই রুটি ভাজিই যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে যদি একটু সুন্দর করে দেই, লাইক রুটি রোলই করে দিলাম, আমি একটা ডিম ভাজি করে রুটিটা রোল করে দিলাম, কিন্তু সেটা একটু সুন্দরভাবে দেই, বিভিন্ন কাঠির সাথে লাগিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে স্টিকের ভিতরে প্রেজেন্ট করে দিলাম, একটু বিভিন্ন রকম একটু সস কিংবা একটু হোমমেড মেয়োনিজ যেগুলো আছে সেগুলো একটু স্প্রেড করে দিলাম, জিনিসটা দেখতেও তো সুন্দর হবে। তো এই টেকনিকটা যদি মানে প্যারেন্টসরা যদি ইউজ করে, আই হোপ তারা ঘরের খাবারটাই দিতে পারবে ফ্রোজেন ফুড থেকে আর কি। আপু আপনি তো এখন এই প্রফেশনে আছেন এবং দ্যাটস ওয়াই আপনার অনেক নলেজ গ্যাদার করতে হয় এবং সবসময় হয়তো বা পড়াশোনার মধ্যে থাকতে হয় যে খাবারের ক্ষেত্রেও হয়তো বা যে নতুন ডিজাইন কি এসেছে বা পরিবেশনটা আর কিভাবে ইউনিক করা যায়, খাবারের ভ্যারিয়েশন কিভাবে নতুনভাবে আনা যায়। কিন্তু একটু জানতে চাই, যখন এই প্রফেশনে ছিলেন না ছোটবেলায়, কোন জিনিসটা আসলে তখন করতেন যেটা এখন করেন না? যেমন হচ্ছে তখন করতাম হচ্ছে, তখন অনেক ভুল না বুঝে, করতাম আসলে না বুঝে দেখা যাচ্ছে যে লবণ আর চিনির ব্যালেন্সটা অনেক ভুল করতাম আমি। আচ্ছা, কোন একটা খাবার হয়েছে কখনো লবণ ভেবে চিনি দেওয়া, চিনি ভেবে লবণ দেওয়া? এরকম ভুল হয়নি, মানে অত ওইরকম মিস্টেকটা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে ওটার যে একটা ব্যালেন্স থাকে, তো এই ব্যালেন্সটা আমার অনেক ভুল হতো, যেটা কিনা এখন আমি পারফেক্টলি জিনিসটা ব্যালেন্সটা করতে পারি। যেমন একটা যদি বলি, বিভিন্ন রকমের ডেজার্ট যখন আমরা বাসায়, মানে আমাদের বাঙালি ট্রেডিশনাল ডেজার্টগুলো যখন বানাচ্ছি, লাইক ফিরনি, ক্ষীর, অথবা মনে করেন সেমাই পিঠা, যদি এগুলো বানাই, অনেক কিছু কিছু হয় কি, অনেকে আছে যে মিষ্টির ভিতরে সামান্য একটু লবণ দেয়, অনেকে দেয় অনেকে দেয় না। আমি অনেকে কিন্তু বিট লবণও ইউজ করে হালকা একটু টেস্টের জন্য। হ্যাঁ দেয়, কিন্তু এই যে খাবারে হ্যাঁ বিট লবণ ইউজ করে, কিন্তু আমি ডেজার্টের কথা বলছি যে এটা মানে খুব বড় একটা ভুল, এটা আমার হয়েছিল আর কি, যে ব্যালেন্সটা তখন ভুল হয়ে যায়, যে কতটুকু এক চিমটি দিব নাকি এক মানে হাফ টি স্পুন দিব, তো এই যে ব্যালেন্সটা যে ভুলটা হয়, তো এই জিনিসটা এখন কারেন্টলি আমার হয় না। তো এদিক থেকে নিজেকে মনে করি যে না, আমি অনেকটা পারফেক্ট হয়েছি আগে থেকে, তো এই রেশিওগুলো এখন আমার পারফেক্টলি হয়ে থাকে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে কোন খাবারটা কতটুকু হিটে, লাইক একটা স্টেক বানাচ্ছি, ও স্টেকটা আমার হিটের পরিমাণটা কতখানি হতে হবে, টেম্পারেচারটা কতখানি হতে হবে, কিংবা কয় মিনিট পর আমাকে স্টেকটা উল্টিয়ে দিতে হবে, তো এই মিস্টেকগুলো আগে হতো, এখন মানে কারেন্টলি এখন আর এই মিস্টেকগুলো আমার হয় না আর কি, প্রফেশনালি দেখতে গেলে। চমৎকার লেগেছে আপু আজকের আড্ডাটা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার কিছু টিপস দিয়েছেন, আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।